নমস্কার, সুপ্রভাত। চিরনূতনে ডাক দিয়ে যাওয়া 25শে বৈশাখের সকালে আপনাদের সবাইকে স্বাগত। আবার শুরু হলো আমার রোজ নামচা। এখন ঘড়িতে সময় সকাল 5:30। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আমি আজকে একটু বেরোবো। থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে তারাপীঠ যাচ্ছি। সাধারণত বৈশাখ মাসে আমি তারাপীঠ যাই। বছরের প্রথম মাসটিতে গিয়ে আমি মায়ের পুজো দিই। আমি তারাপীঠে বছরে 3বার কম্পালসারি যাওয়ার চেষ্টা করি। একটা হচ্ছে বৈশাখ মাস, আর একটা শ্রাবণ মাস, এবং আর একটা পৌষ মাস। তো 3বার যাই। তো বৈশাখ মাসে শুরুতেই আমি যাই সাধারণত, কিন্তু এইবার ভোট এবং অন্যান্য কারণে যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে ভেবেছি যাব, কারণ আজকে ভোটের পর্ব তো শেষ, আজকে শপথ গ্রহণের পালা। তো সেই জন্য আজকের দিনটাকে আমি বেছে নিয়েছি তারাপীঠ যাওয়ার জন্য। আমার বারান্দার গাছগুলোকে একটু দেখাশোনা করতে এসেছি সকালবেলা, যেরকম করে থাকি। রাস্তাঘাট একেবারেই ফাঁকা এখন। 2-1জন রাস্তায় বেরিয়েছেন, কিন্তু অধিকাংশ লোকেরই এখন পর্যন্ত ঘুম ভাঙেনি। ছাদে চলে এলাম। ছাদে এসে ওই দেখুন, আমার বহু পুরোনো দিনের সঙ্গী এই 2 শালিক, তাদের সঙ্গে আজকে সকাল সকাল দেখা হলো। জানি না দিনটা কেমন কাটবে আজকে। ছোটোবেলার মতো কিন্তু আমি এখনও সেই 2 শালিক 1 শালিক এই ব্যাপারটাতে বিশ্বাস করি। আপনারা অনেকেই হয়তো হাসাহাসি করবেন, কিন্তু কেন জানি না, সেই ছোটোবেলা সেই বিশ্বাসটা আজও আমার মনের মধ্যে রয়ে গেছে। যেহেতু আকাশ মেঘলা, মনে হয় বৃষ্টি নামবে, জানি না। বৃষ্টির তো পূর্বাভাস আছে আজকে। তো আজকে আবার আমাদের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটা আবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে। তাই সকাল থেকেই লোকজন সেখানেই ভিড় জমাবেন। আমারও তাই প্ল্যান আছে একটু তাড়াতাড়ি বাড়ির থেকে বেরোনো। জানি না কি হবে। আজকে গাছে বেশ কয়েকটা জবা ফুল পেলাম। সেই সঙ্গে সঙ্গে বাকি ফুলগুলো তো রয়েছে ওখানে, কাঠচাপা, জুঁই, বেল, সমস্ত ফুলই ফুটেছে দেখলাম। আজকে আমাকেই ফুল তুলতে হবে বাড়ি পুজোর জন্য। তো ফুল তুলে তারপরে চা খেয়ে যাব ঠাকুর ঘরে। সকালবেলা ছাদে এসে গাছের এই ফুলগুলোকে দেখলে সত্যিই মনটা একেবারে খুশিতে ভরে যায়। আমার যে পরিশ্রম আমি এই গাছগুলোর পেছনে করি, ফুলগুলো ফুটলে মনে হয় সেই পরিশ্রম কিছুটা হলেও সফল হয়েছে। কিন্তু এই গাছগুলোকে আমি যতটুকু যত্ন নিই সেটুকু এদের পক্ষে পর্যাপ্ত নয়। এরা সাধারণত আমার অবসর বিনোদনেরই সঙ্গী। কী আর করা যাবে, যে যেরকম তার সঙ্গে সেরকমই থাকতে হবে। আকাশ মোটামুটি মেঘলা, এখনও দিনের আলো ঠিকঠাক মতো ফোটেনি, কিন্তু বেশি দেরি করা যাবে না। বেশিক্ষণ আজকে আর ছাদে সময় কাটানো যাবে না। 25শে বৈশাখে নতুন সূর্যকে দেখে আমি তাড়াতাড়ি করে নিচে চলে এলাম। নিচে এখন গিয়ে স্নানে যেতে হবে। স্নান টান করে পুজোর কাজ মোটামুটি শেষ করলাম। আজকে তো শনিবার, তাই আজকে ঠাকুরদের জামা কাপড়ও বদলাতে হয়। তো আজকে সেই জন্য ঠাকুরদের জামা কাপড়ও বদলে দিলাম। যেহেতু আজকে রাজ্যের রঙটাই বদলে যাচ্ছে, সেই জন্য ঠাকুররাও আজকে গেরুয়া। তো ঠাকুররাও ভালো থাকুন। ঠাকুররাও সেই আনন্দ থেকে কেন বঞ্চিত হবেন? সবাই যখন একটা উৎসবের আনন্দে মেতে আছে, তখন আমার মনে হলো ঠাকুরদেরও সেই আনন্দে সামিল করা দরকার। সেই জন্য ঠাকুরদের জামা কাপড়ও আমি আজকে সেই রকম রঙেই চেঞ্জ করেছি। আসলে এরা তো এই যে ঠাকুর বিগ্রহ যাই বলুন না কেন, এরা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে যায় যে আমাদের নিজের যা কিছু ভালো মন্দ বা যা কিছু চাওয়া পাওয়া সব কিছুর সঙ্গেই এনারাও জড়িয়ে থাকেন। সেই জন্য আমাদের যা ভালো লাগা বা মন্দ লাগা, সেটা আমরা চেষ্টা করি এদের সঙ্গেও কিছুটা ভাগ করে নিতে। বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম লেককালী বাড়ি। লেককালী বাড়িতে মাকে দর্শন করা তো শনিবার একটা অবশ্য কর্তব্য কাজ আমার কাছে। লেককালী বাড়ি থেকে চললাম এবার দ্বিতীয় হুগলি ব্রিজ ধরার জন্য, কিন্তু অদৃষ্টে অন্য কিছু লেখা ছিল। যেতে যেতে দেখলাম এখানে এই পাড়ার মধ্যে একটা বেশ বড় শীতলা পুজো হচ্ছে, প্রতি বছরই হয়।
তো কোনো বছর আমি এদের ঠাকুরটা দর্শন করতে পারি না, জানি না আজকে ঠাকুরের দর্শন আমার কপালে আছে কি না। গিয়ে দেখি। রাত্রিবেলা আসলে পরে এই আলোগুলো আপনাদের হয়তো দেখানো যেত, কিন্তু কিছু করার নেই। আজ তো আমি চলে যাচ্ছি, ফিরবো সেই কালকে। তো চলুন দেখা যাক, মাকেই দর্শন করি। নবযুবক সংঘের এই শীতলা পুজো কিন্তু বহু পুরনো, আর এই অঞ্চলে প্রচুর মানুষ আসেন এখানে মাকে দর্শন করার জন্য, তারা পুজোও দেন। তো আসুন আমরাও আজকে মাকে দর্শন করি। এই হচ্ছে এনাদের মণ্ডপ। মণ্ডপটা খুবই সুন্দর তৈরি করেছেন। আর ভিতরে মায়ের যে রূপ সেটাও অসাধারণ, একেবারে চোখ ফেরানো যায় না। চলুন আপনাদেরও দর্শন করাই। এই হচ্ছে মা শীতলা এখানে রয়েছেন। এখানে পুজোটা মোটামুটি 8-10 দিন ধরে হয়। তো আজকে শনিবার, আজকেও পুজো আছে, এবং তারপরেই মেন রাস্তায় পৌঁছতেই দেখলাম সারি সারি লোক চলেছে ব্রিগেড অভিমুখে। তো সেটাই স্বাভাবিক, মানুষের অনেক দিনের একটা আশা আকাঙ্ক্ষা আজকে পূর্ণ হতে চলেছে, সবাই সেটার সাক্ষী হতে চান, সবাই চলেছে সেই দিকে। কিন্তু আমি যে রাস্তার জ্যামে আটকে যাব সেটা আমি তখনও ভাবিনি। কিছু দূর এগোতেই যখন চিড়িয়াখানার সামনে দিয়ে আমি সেকেন্ড ব্রিজটা ধরার চেষ্টা করছিলাম, তখন এত মারাত্মক জ্যামজটের সম্মুখীন হলাম যে সেখান থেকে বেরিয়ে আবার চললাম খিদিরপুরের দিকে, যদিও সেই দিক থেকে ধরা যায় না, সেই দিক থেকেও পারলাম না। তখন একজন ট্রাফিক পুলিশ বললেন যে আপনি হাওড়া ব্রিজ হয়ে চলে যান, সেকেন্ড ব্রিজ আপনি ধরতে পারবেন না, কারণ এদিককার সব রাস্তাই আটকানো। তো অগত্যা যেতে হলো হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ তো কলকাতার একটা আইকনিক সিম্বল। এটা হাওড়া ব্রিজ মানেই কলকাতা, আর এই ব্রিজ কলকাতার ইতিহাসের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রচুর ভালো লাগা মন্দ লাগা স্মৃতি জড়িয়ে আছে এই ব্রিজের সঙ্গে। আর এই ব্রিজ আর কলকাতা একেবারে সমার্থক হয়ে গেছে আজকাল। আগে ছোটোবেলায় যখন হাওড়া স্টেশনে আসতাম, তখন এই ব্রিজটার দিকে আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম। যখন ব্রিজটা দূর থেকে দেখতাম, তখন মনে হতো একটা কঙ্কালের মতো, মনে হতো যেন একটা বিশাল সরীসৃপের একটা কঙ্কাল ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমার এখনও মনে আছে, আমি যখন ক্লাস 1-এ পড়ি, তখন আমাদের জিকে টিচার যিনি ছিলেন, তিনি আমাদের একটা প্রশ্ন করেছিলেন যে হাওড়া ব্রিজে কটা স্ক্রু আছে। আমি তখনও বুঝতে পারিনি এই প্রশ্নটার মধ্যে একটা বিরাট ধাঁধা লুকিয়ে আছে। প্রযুক্তিগত দিক থেকে এর উৎকর্ষতা বোঝার মতো বয়স তখন আমার ছিল না, তাই যখন আমি উত্তরটা পেলাম তখন একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম। হাওড়া ব্রিজে আজকে যান চলাচল মোটামুটি কম, কারণ একে তো শনিবার, তার উপরে সারা কলকাতায় এখন একটা উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী হাওড়া স্টেশনকে পাশ কাটিয়ে আমি চললাম হাওড়ার মধ্যে দিয়ে। হাওড়া থেকে আমাকে ডানকুনি হয়ে ধরতে হবে ন্যাশনাল হাইওয়ে। তো সেই রাস্তা দিয়ে চললাম, ধীরে ধীরে চলে এলাম ন্যাশনাল হাইওয়ের ওপরে। ন্যাশনাল হাইওয়ে আজকে মোটামুটি ফাঁকা ছিল, অন্যান্য দিনের মতো কোনো যান চলাচল কিন্তু সেরকম কিছু ছিল না। এখন আমরা যে জায়গাটা দিয়ে ক্রস করে যাচ্ছি, সেই জায়গাটার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির একটা গভীর যোগ আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা সিঙ্গুর। সেই জমি আন্দোলন যা আমাদের আগের সরকারকে ক্ষমতায় এনেছিল, কিন্তু তারপরে আমরা এর খারাপ দিকটা বুঝতে পেরেছিলাম। আমরা তখনও বুঝিনি যে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা কাকে বলে। গত 15 বছর ধরে যে পশ্চিমবঙ্গে সেরকম কোনো মেজর কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা যায়নি, তার পেছনে কিন্তু এই আন্দোলন অনেকখানিভাবে দায়ী। তখন কিছুটা আবেগ, কিছুটা আতিশয্য এসবের বশে আমরা তখনই আন্দোলনকে একদম মনে প্রাণে সমর্থন জানিয়েছিলাম, কিন্তু সেটা বোধহয় ভুল ছিল। বোধহয় কেন, সেটা ভুলই ছিল। কারণ এই যে জমি এখন এভাবে পড়ে আছে, একটা বন্ধা জমিতে পরিণত হয়েছে, এখানে কিন্তু কোনোদিনও কোনো ফসল ফলবে না। আর কারখানাটা বন্ধ করা হয়েছিল একেবারে শেষ মুহূর্তে, যখন এখানকার ওয়ার্কশপটা মোটামুটি তৈরি হয়ে গেছে। সে যাই হোক, পুরনো কথা ভেবে আর কি হবে, আজকে তো নতুন চিন্তাভাবনার সময়।
বলতে বলতে আমরা চলে এলাম শক্তিগড়ে, এই আদি ল্যাংচা ভবন। আমি যখনই এই রাস্তাটা দিয়ে পাস করি তখনই আমি এখানে থেমেই চা জলখাবার খাই, তো আজকেও তার ব্যতিক্রম নয়। সামনে ঝালমুড়ি থেকে শুরু করে ডাব সব কিছুই রয়েছে। আর শোকেসের মধ্যে দেখলাম যে থরে থরে সোনপাপড়ির কৌটো সাজানো। দেখে আমার বারবারই বুবুর কথা মনে হচ্ছিল, ও ভীষণ সোনপাপড়ি খেতে পছন্দ করে। যাই হোক, আমার তো আর সেই রাস্তায় পা দিলে চলবে না। আমি আর নগেন্দ্র ওই 4টে করে কচুরি আর তরকারি খেলাম, কারণ এটাই আজকে আমাদের লাঞ্চ। বাইরে বেরিয়ে ঝালমুড়ির যে ইয়েটা দেখলাম, মানে কি বলবো, ডালাটা সাজানো ছিল, মনে হচ্ছিল যেন একটা রং বেরঙের ফুলের একটা বুকে। আমরা এখন ঢুকে পড়েছি বর্ধমানের মধ্যে। বর্ধমান শহর কিন্তু আর আগের মতো নেই। বর্ধমানে ঢুকলে পরে মানে কলকাতায় আছি না বর্ধমানে আছি সেটা বোঝা খুব দুষ্কর, কারণ প্রচুর বড় বড় বাড়ি তৈরি হয়ে গেছে, স্কুল কলেজ তো রয়েইছে। যাই হোক, বর্ধমান ছাড়িয়ে এখন আমরা চলে যাচ্ছি তারাপীঠের দিকে। কিছুক্ষণ পরে আমরা বোলপুর পৌঁছে যাব। আজ 25শে বৈশাখ, সেই জন্য বোলপুরের একটা বিশেষ তো একটা তাৎপর্য আছে আজকের দিনটাতে। কিন্তু আগেকার বোলপুর অর্থাৎ রবীন্দ্রনাথের বোলপুরের সঙ্গে আজকের বোলপুরকে যদি মেলাতে যান তাহলে আপনি হতাশই হবেন। কারণ সেই তখনকার লাল মাটির বোলপুর কিন্তু এখন আর নেই। এখন পিচের রাস্তা, শপিং মল, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের শোরুম, কি নেই এখানে। বিশ্বভারতীর যে আগের যে পরিকাঠামোটা ছিল বা আগের যে পরিবেশ ছিল সেটাও অনেকখানি বদলে গেছে। তো যেহেতু আজকে 25শে বৈশাখ, বোলপুর ক্রস করার মানে সময় ভীষণ নস্টালজিক লাগছিল। কারণ বিশ্বভারতীর রবীন্দ্র জয়ন্তী আমি দেখেছি। আগে কী হতো, যখন আমাদের ছোটোবেলায় পাড়ায় পাড়ায় যখন রবীন্দ্র জয়ন্তী হতো, তখন আমাদের মধ্যে এই পয়লা বৈশাখের পর থেকে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করার একটা মানে হিড়িক পড়ে যেত, কে কোন কবিতাটা বলবে পাড়ার ফাংশানে। তো সেটা নিয়েই আমরা ব্যস্ত থাকতাম। কিন্তু আজকালকার ছেলে মেয়েদের কাছে বোধহয় সেটা একেবারে মানে কি বলবো, হাস্যকর ব্যাপার। কথা বলতে বলতে আমরা বীরভূমের মধ্যে ঢুকে পড়েছি। পাশ দিয়ে ছুটে চলেছে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে আমরাও চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শীতের দিনে যখন এই রাস্তাটা দিয়ে যাই তখন দুপাশে সর্ষে ক্ষেত আমাদেরকে স্বাগত জানায়, কিন্তু এখন তো শীতকাল নয়, এখন প্রখর গ্রীষ্ম। সেই জন্য রাস্তাঘাটে যেমন যান চলাচল কম, মানুষজন কম, সেই রকম চারপাশটাও কীরকম একটা মানে শুধুই মাত্র সবুজ, আর কোনো রং নেই চারপাশে। অথচ শীতকালে যদি আপনি রাস্তা দিয়ে আসেন, মানে কি বলবো, এটা একটা চোখের শান্তি, মনের শান্তি তো বটেই। দুপাশের মাঠে পাকা ধান পড়ে রয়েছে। সেই রবীন্দ্রনাথের সোনার তরীর কথা মনে পড়ে। তবে সেটা ছিল একটা দ্বীপের গল্প, কিন্তু এটা তো দ্বীপ নয়, এটা একেবারে মাঠ। সেই সঙ্গে সঙ্গে ধুধু প্রান্তরে ছড়িয়ে রয়েছে সোনালি ফসল। এখন আমরা অতিক্রম করে যাচ্ছি ময়ূরাক্ষী নদীর বাঁধ। বর্ষার সময় কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। বর্ষার সময় একটু ঘুরে যেতে হয়, অর্থাৎ ময়ূরাক্ষী নদীর ওপর যে ব্রিজটা আছে সেটা ক্রস করে তবে পৌঁছতে হয়। এখন তো বর্ষা সেইভাবে শুরু হয়নি, সেই জন্য এখনও এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে। তবে এরপর যখন আবার আসবো বা আসার প্ল্যান আছে, তখন হয়তো এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না। দেখতে দেখতে আমরা চলে এসেছি আটলা গ্রামের কাছেই। অনেক দিন পরে রাস্তায় একটা গরুর গাড়ি দেখলাম, দেখে বেশ ভালো লাগলো। আজকাল তো মানে আজকালকার ছেলে মেয়েদের কাছে গরুর গাড়ি একটা কি বলবো, একটা আশ্চর্য ব্যাপার। কিন্তু আমাদের ছোটোবেলায় গরুর গাড়িটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। যখন আমরা গ্রামের দিকে আসতাম, আমি একবার গরুর গাড়ি চড়েওছি, সেটা একটা অন্য অভিজ্ঞতা, সেটা বলে বোঝানো যাবে না। ইচ্ছে ছিল একটু বেলা থাকতে থাকতে তারাপীঠ পৌঁছবো, কিন্তু সেটা আর হলো না।
আটলা গ্রামে পৌঁছতে পৌঁছতেই সূর্যদেব টাটা বাই বাই করার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। আর এই যে চারপাশের বাড়িগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ হাতের বাঁ দিকে, এগুলো সবই বামদেবের বাড়ি। সবাই দাবি করেন যে এটাই বামদেবের আদি বাড়ি, কিন্তু কোনটা যে আদি বাড়ি সেটা বোঝা খুব দুষ্কর। আর সামনেই রয়েছে ওই লাল রঙের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, ওটি বিল্লবাসিনী মন্দির, মা কালী রয়েছেন ওখানে। যারা তারাপীঠ আসেন তারা এই অঞ্চলটা বিকেলের দিকে ঘুরে দেখতে আসেন। তো সেই রকমই প্রচুর ট্যুরিস্টকে দেখলাম এখানে ঘুরে বেড়াচ্ছেন। আমিও এসেছি। আগে কী হতো, যখন অফিস থেকে আমি তারাপীঠ আসতাম তখন শুক্রবার দিন চলে আসতাম, শুক্রবার দিন রাত্রির দিকে আসতাম, শনিবার দিন ভোরবেলা গিয়ে পুজো দিতাম, শনিবার সারাদিনটা এখানে থেকে এখানে কাটিয়ে রবিবার ফেরত যেতাম। কিন্তু এখন আর সেটা হয় না। এখন শনিবার দিনই আসি, বিকেলবেলা মন্দিরে গিয়ে পুজো দিই বিকেল বা সন্ধেবেলা, তারপর রবিবার দিন আবার ফিরে যাই। এখন চলেছি আমরা আটলা গ্রামের মধ্যে দিয়ে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তারাপীঠ। আটলা গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। চারপাশটা এত সুন্দর, গাছগাছালি দিয়ে মোড়া। একদিকে রাস্তার দুপাশে তো বিভিন্ন রকম গাছ। এই সময় দেখলাম রাধাচূড়া গাছগুলোতে প্রচুর ফুল ফুটে রয়েছে, আর দুপাশে মাঠের ফসল তো রয়েইছে, তার একটা আলাদা সৌন্দর্য। বিকেলের পড়ন্ত আলোয় চারিদিকটা যেন মনে হচ্ছিল কেউ সোনালি তবকে মুড়ে রেখেছে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম তারাপীঠ। এবার হোটেলে চেক ইন করে স্নান করে চলে যেতে হবে মন্দিরে। আমি আসলে কোনোদিনই উপোস করে পুজো দেওয়ার খুব একটা পক্ষপাতী নই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে যদি তুমি উপোস করে পুজো দিতে চাও তখন তোমার মনটা সবসময় খাবারের দিকে পড়ে থাকে, তখন তুমি ভগবানকে আর সেই মতো ডাকতে পারবে না। সুতরাং শরীরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। ভালো করে ভরপেট খেয়ে দিয়ে তবেই ঠাকুরকে ডাকো, ঠাকুর তোমার ডাকে ঠিকই সাড়া দেবেন যদি ভক্তি ভরে ডাকতে পারো। তো আমিও সেই পথের পথিক। স্নান করে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আজকে দেখলাম মন্দিরে ভিড়টা তুলনামূলকভাবে কম। আর এই রাস্তার মালাগুলো তো আমাকে একেবারে কি বলবো, মানে ফিদা করে দেয় একেবারে। এত সুন্দর ফুলের মালা এখানে পাওয়া যায়। বহু বছর আগে একবার জন্মাষ্টমীর আগে যখন এসেছিলাম তখন আমি এখান থেকে প্রচুর পদ্ম ফুল নিয়ে গেছিলাম। আর এখানকার ফুলও কিন্তু বেশ সস্তা। এই দেখুন প্যাড়ার দোকান। তারাপীঠের প্যাড়াও কিন্তু বেশ বিখ্যাত। আসলে তারাপীঠ এমন একটা জায়গায়, অর্থাৎ বাংলার একটা সীমান্তে একটু এগিয়ে গেলেই আপনার পড়ে যাবে ঝাড়খণ্ড। তো এই অঞ্চলের প্যাড়া, গুড় এগুলো বেশ প্রসিদ্ধ। চারিদিকে শুধু ফুলেরই দোকান, অথচ এই যে বড় বড় মালাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয়। মানে কলকাতার তুলনায় তো বেশ সস্তা। একটা মালার দাম 100 টাকা, ভাবা যায়। চলে এলাম নরসিংহ সুইটসে। এখান থেকেই আমি প্রতিবার মায়ের পুজোর জন্য প্যাড়া কিনি, তো এবারও তার ব্যতিক্রম হলো না। প্যাড়া কিনলাম, প্যাড়া কিনে এবার চলে যাব মন্দিরে। আর এই হচ্ছে মায়ের মন্দির। আজ যেহেতু শনিবার সেই জন্য মন্দিরে ভিড় মোটামুটি আছে, তবে আমার তুলনামূলকভাবে একটু কমই লাগলো। যেহেতু বিকেলবেলা অধিকাংশ মানুষেরই পুজো দেওয়া হয়ে গেছে, তারা এখন ফটো তুলতে ব্যস্ত। তারাপীঠ মন্দিরটা সংস্কারের পর কিন্তু বেশ সুন্দর হয়েছে ভেতরটাতে বিকেলবেলা এসে যদি আপনি এমনিই ঘুরে বেড়ান তবু আপনার ভালো লাগবে। এখানে যদিও মাকে দর্শনের ক্ষেত্রে অনেক রকম ব্যাপার আছে, অর্থাৎ অনেক রকম টাকার লাইনে দাঁড়িয়ে তবে মাকে দর্শন করতে হয়। নাট মন্দিরে অনেকেই বসে আছেন মায়ের সন্ধ্যারতি দেখার জন্য। আর নাট মন্দিরের ঠিক সামনে আরেকটা জায়গা আছে, সেখানে প্রায়শই যাগযজ্ঞ এইসব হয়ে থাকে। তারাপীঠ সাধারণত এই তন্ত্র মন্ত্রযুক্ত যে ক্রিয়াকলাপ আছে সেগুলোর জন্য প্রসিদ্ধ। বহু মানুষ এখানে আসেন এইসবের জন্য। তবে এইসবে আমার খুব একটা বিশ্বাস নেই। মা আপনার জন্য যতটুকু ধার্য করে রেখেছেন আপনি জীবনে ঠিক ততটুকুই পাবেন, তার থেকে এক চুল বেশিও না এক চুল কমও না। মন্দিরে ঘুরে বেড়াতে আমার এইসব কথাই মনে হচ্ছিল। আর ঠিক সেই সময় পাশ দিয়ে একটা ফুলের চালচিত্র চলে গেল, অর্থাৎ এখন মাকে সন্ধ্যাকালীন আরতির জন্য সাজানো হবে। মন্দিরে আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল, কারণ অনেকেই এসছেন আরতি দেখতে। এর বাইরে, মন্দিরের বাইরে একটা বিশাল এলইডি স্ক্রিন আছে, সেখানেও আরতি দেখা যায়। তো আমার যিনি পুরোহিত তিনি আমাকে জোর করেই মূল মন্দিরের বাইরে গর্ভগৃহের সামনে বসিয়ে দিলেন, ওখান থেকে যাতে আমি আরতিটা ঠিকঠাক মতো দেখতে পাই।
এর আগে আমি গর্ভগৃহের ভেতরে ঢুকেও আরতি দেখেছি, আর এই দেখুন আরতি শুরু হয়ে গেছে। আপনারা সবাই আপনাদের নিজের নিজের মনোবাসনা মায়ের কাছে জানান, মা নিশ্চয়ই তা পূরণ করবেন। আমি শুনেছি যে তারা মার কাছে আসলে পরে, মাকে নিজের মনোবাসনা জানালে পরে মা কখনো তাকে ফেরান না। যদি ভক্তিভরে মাকে ডাকা যায়, সেই বাসনা আপনার পূর্ণ হবেই। মায়ের এখন আরতি চলছে। যদিও তারাপীঠের মন্দিরের ভিতরে ক্যামেরা ছবি তোলা নিষিদ্ধ, তবুও দেখলাম এবার অনেকে তুলছিলেন, সেই জন্য আমিও আমার ক্যামেরাটা বার করে একটুখানি ক্লিপিংস তুলে রাখলাম আপনাদের জন্য। কিছুটা রিস্ক নিয়েও বলতে পারেন, কি আর করা যাবে। আর এই মা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ থেকে মুক্ত করুন। আপনাদের সবার হয়ে আমি মায়ের কাছে সেই কামনাই জানালাম। মাকে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল আজকে, দেখতেও ভীষণ ভালো লাগছিল। আরতির শেষে সবাই মায়ের বৈকালিক ভোগ নিয়ে দাঁড়িয়ে পড়লেন, অর্থাৎ সান্ধ্য ভোগ, যেটা শীতল ভোগ বলা হয়, সেটা দেওয়ার জন্য যেসব পুণ্যার্থীরা ভোগ নিয়ে মানে আগের থেকে বুক করে রেখেছেন, তারা নিয়ে যাচ্ছেন মায়ের মন্দিরের ভেতরে। আমরাও একটু প্রসাদ পেয়েছিলাম। আর শীতল ভোগ নিবেদনের পর আমি মন্দিরের গর্ভগৃহের ভেতরে ঢুকে পুজো করেছিলাম। এবার খুব সুন্দর পুজো আর দর্শন হয়েছে। আপনারা চাইলে আমি আমার যিনি পুরোহিত তার ফোন নাম্বারটা দিয়ে দেবো কখনো, তো আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করেও আসতে পারেন। আর ওই যে ভোগের থালা, শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো আপনারাও ভোগ দর্শন করুন। তারপরে চলে এলাম শিব ঘরে, সেখানে মহাদেবকে পুজো করলাম। এটা তো বৈশাখ মাস, মায়ের কাছে এসছি আর বাবার কাছে আসবো না তা তো হয় না। আর এই হচ্ছে গণেশ মন্দির, আর এখানে রয়েছেন গুরু বামদেবের চরণেও শতকোটি প্রণাম জানালাম। চলে এলাম শ্রী বিষ্ণুর ঘরে। এই মন্দিরটি নতুন করা হয়েছে, আগেরবার যখন এসেছিলাম তখন এটা তৈরি হচ্ছিল, এবার দেখলাম পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার একটা অনুরোধ রইল। ভালো থাকবেন, নমস্কার।